আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি জাইগোটিন নিয়ে আলোচনা করব। মনে রাখবে, জাইগোটিন হচ্ছে প্রোফেজ 1 এর দ্বিতীয় উপধাপ। আমি কি বলছি? জাইগোটিন হচ্ছে প্রোফেজ 1 এর দ্বিতীয় উপধাপ। জাইগোটিন আমরা প্রাথমিক অবস্থায় হচ্ছে পয়েন্টগুলো লিখব, তারপর চিত্রের মাধ্যমে আমরা খেলা। আমরা প্রথম পয়েন্টে লিখব এটি প্রোফেজ 1 এর দ্বিতীয় উপধাপ। দ্বিতীয় নম্বর পয়েন্টে লিখব এই উপধাপে হোমোলোগাস ক্রোমোজোম গুলো জোড়া সৃষ্টি করে। জোড়া সৃষ্টি করে। তৃতীয় নম্বর পয়েন্টে লিখব হোমোলোগাস ক্রোমোজোমের জোড়া সৃষ্টির প্রক্রিয়াকে সিনাপসিস বলে। একটু লক্ষ্য করে দেখো আমি কি বলছি এখানে। আমি বলছি যে এই উপধাপে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়া সৃষ্টি করে। একটু লক্ষ্য করে দেখো, এর আগে কিন্তু আমরা প্রথম উপধাপে কি দেখছিলাম? ক্রোমোজোমগুলো ঠিকই ছিল কিন্তু এলোমেলো ছিল। আর এখানে কি কাজ করবে? জোড়ায় জোড়ায় অবস্থান করবে। তার মানে আমি এরকম বলতে যাচ্ছি, একটা বাবার কাছ থেকে ক্রোমোজোম আসবে, একটা মায়ের কাছ থেকে ক্রোমোজোম আসবে, এগুলো কি করবে? আবার জোড়ায় জোড়ায় অবস্থান করবে। তারপরেও দেখো পয়েন্টে আমি লিখছি হোমোলোগাস ক্রোমোজোমের জোড়া সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় সিন্যাপসিস। এই যে তোমার জোড়া লাগছে, এই লাগার প্রক্রিয়ার নাম হচ্ছে কি? সিন্যাপসিস। এবার আমরা লক্ষ্য করব 4 নম্বর পয়েন্ট। হোমোলোগাস ক্রোমোজোমে এক জোড়া ক্রোমোজোমকে বাইভ্যালেন্ট বলে। বাইভ্যালেন্ট বলে। এখানে লক্ষণীয়, মানে আমি এরকম বলবো তোমাদেরকে যে প্রত্যেকটা উপধাপে কিছু কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের আলোকে তুমি তাকে চিনতে পারবা। তাহলে অবশ্যই এই উপধাপে কিছু বৈশিষ্ট্য হচ্ছে। প্রথমে আমি বলবো এটা দ্বিতীয় নম্বর উপধাপ মনে রাখার জন্য। তারপর আমি বলবো এখানে এই উপধাপে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়া সৃষ্টি হয়, দিস ইজ দ্য মেন পয়েন্ট একটা। আর জোড়া সৃষ্টির প্রক্রিয়ার নাম বলছি সিন্যাপসিস।
আর তারপরে বলছি হোমোলোগাস ক্রোমোজোমের এক জোড়া ক্রোমোজোমকে কি বলে? বাইভ্যালেন্ট বলে। তার মানে হচ্ছে বাবা মা যে ক্রোমোজোম এক জোড়া করে অবস্থান করছে, এই এক জোড়া ক্রোমোজোমের নাম কি? বাইভ্যালেন্ট। 5 নম্বর পয়েন্টে বলবো, এই উপধাপে ক্রোমোজোম সংখ্যা ক্রোমোজোমের বাইভ্যালেন্ট সংখ্যা ভ্যালেন্টের সংখ্যা অর্ধেক থাকবে। 6 নম্বর পয়েন্ট আমি লিখব, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস তখনও দেখা যায়। সর্বশেষ পয়েন্টটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস তখনও দেখা যায়। আমরা জানি যে একটা কোষের মধ্যে কি থাকে? নিউক্লিওলাসটা থাকে, মানে নিউক্লিয়াসের ভিতরেও গোলাকার একটা বস্তু আছে, তার নাম হচ্ছে নিউক্লিওলাস, তখনও দেখা যাচ্ছে। আর এছাড়া বলা হয়েছে নিউক্লিয়ার মেমব্রেনটাও দেখা যায়। তোমরা কিন্তু অবশ্যই বিষয়টা খেয়াল করবে, আমরা যখন মাইটোসিস পড়িয়েছিলাম মেনলি ওইখানে আমরা খেয়াল করছিলাম যে প্রোফেজ ধাপের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে, কিন্তু আমরা হচ্ছে যখন মায়োসিস বলবো তখন কিন্তু মায়োসিসের 5টা উপধাপ মিলে কিন্তু তোমার প্রোফেজ ধাপ। যেহেতু 5টা উপধাপ মিলে আমরা কেবল 2টা হচ্ছে উপধাপ শুরু করেছি, তাহলে অবশ্যই কি হবে? ওই পর্যন্ত দেখা যাবে। তো বিষয়টা হচ্ছে এরকম। এবার আমরা চিত্রের মাধ্যমে বিষয়টা লক্ষ্য করব। প্রাথমিকভাবে তোমরা চিত্রটা খুব ভালো করে লক্ষ্য করো। কোষ প্রাচীরের অংশটা, এরপর আমরা কোষ ঝিল্লিটা অঙ্কন করব। কোষ ঝিল্লি, এরপর হচ্ছে আমরা নিউক্লিয়ার মেমব্রেনটা দেখাই দেব। নিউক্লিয়ার মেমব্রেন, এরপর আমরা ক্রোমোজোমটা দেখাবো। ক্রোমোজোমগুলো অবশ্যই ক্রোমোজোমের গায়ে গুটি গুটি অংশ থাকে, এই জিনিসটা আমরা লক্ষ্য করব। তোমাদের মনে আছে হয়তো এটার নাম কি বলেছিলাম? ক্রোমোমিয়ার। এই ক্রোমোমিয়ারের অংশগুলো আমরা দেখিয়ে দিব। যেহেতু বলছিলাম যে বাবা মার ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে, তো আমরাও চিত্রের মাধ্যমে ওই জিনিসটা ফুটিয়ে তুলব। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে, লেবেলিংটা। তোমাদের মনে আছে আমি বলেছিলাম যে লেবেলিংয়ের ক্ষেত্রে সব সময় খেয়াল করবে দাগগুলো যেন সমান হয়। আমরা প্রাথমিক অবস্থায় কোষ প্রাচীর লিখব, কোষ প্রাচীর। এরপর আমরা কোষ ঝিল্লি লিখব,
ঝিল্লি। এরপর আমরা নিউক্লিয়ার মেমব্রেন লিখব। নিউক্লিয়ার মেমব্রেন। এরপর আমরা ক্রোমোজোমটা লিখব। ক্রোমোজোম। তোমাদের একটা জিনিস আবার মনে করে দিচ্ছে, আমি দেখতে পাচ্ছ তোমরা আমি ক্রোমোজোম লিখছি, কিন্তু বইয়ের মধ্যে কি লেখা থাকবে? ক্রোমোসোম লেখা থাকবে। তো মনে রাখবে ক্রোমোজোম আর ক্রোমোসোম একই কথা। এবার আমরা সেন্টিমিটার লিখব। সেন্টিমিটার মিটার। আমরা এটাকে লিখব নিউক্লিওলাস। নিউক্লিওলাস। আর অবশ্যই কার চিত্র তুমি অঙ্কন করছো সেটাও নিচে লিখে দিবা। চিত্র জাইগোটিন। জাইগোটিন। আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে অবশ্যই এখানে দেখিয়ে দিবা, যেহেতু আমি হচ্ছে বৈশিষ্ট্যের মধ্যে আমি বলেছিলাম। একটু লক্ষ্য করে দেখো, এই যে এখানে যে দুইটা ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমটাকেও তুমি আইডেন্টিফাই করে দিবা। তোমাদের মনে আছে হয়তো আমি বলেছিলাম দুইটা ক্রোমোজোমকে একত্রে কি বলা হয়? বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট বলেছিলাম, তো বাইভ্যালেন্টটা লিখে দিলাম। তো এই ছিল মোটামুটি তোমার জাইগোটিনের হচ্ছে চিত্র। আশা করি সবাই বুঝতে পারছো। বাসায় ভালো করে প্র্যাকটিস করবা, আরো ভালো বুঝতে পারবা। ধন্যবাদ সবাইকে। অনেক সময় তোমরা একটু প্রশ্ন করে থাকো, স্যার মেডিকেলের বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হতো। মনে রাখবে মেডিকেলে 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে, তার মানে আমি বলতে চাচ্ছি 100 মার্কসের পরীক্ষা হয়। এই 100-এর মধ্যে মনে রাখবা বায়োলজি 30 মার্কস, কেমিস্ট্রিতে 25 মার্কস, ফিজিক্সে 20 মার্কস, ইংলিশে 15 মার্কস, আর জেনারেল নলেজে 10 মার্কস। এ হচ্ছে 100 মার্কসে পরীক্ষা হয়ে থাকে। খেয়াল করে দেখো, তার মানে হচ্ছে এই সাবজেক্টগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি যদি মেডিকেলে পড়তে চাও। আর প্রত্যেকটা সাবজেক্টকে তোমাকে হচ্ছে গুরুত্ব দিতে হবে। আর বায়োলজি হচ্ছে বেস সাবজেক্ট, এর জন্য গুরুত্বটা একটু বেশি হয়ে যায়। তাছাড়া মার্কস হচ্ছে তোমার 30 মার্কস, এর জন্য একটু বেশি গুরুত্ব দিতে হয়। তার মানে আমি এরকম বলতে যাচ্ছি, তোমরা পড়ার সময় এই সাবজেক্টগুলো প্রত্যেকটা লাইন বাই লাইন তোমরা হচ্ছে দেখে পড়বে। শুধু তাই না, এবং প্রত্যেকটা লাইনে কিছু কিছু ওয়ার্ড থাকে, কিওয়ার্ড বলতে পারো, তো ওই কিওয়ার্ডগুলো হচ্ছে আন্ডারলাইন করবে। তাহলে দেখা যায় তোমার কি হবে, তুমি আন্ডারলাইন করে পড়লে ভবিষ্যতে যখন তুমি রিভিশন দিবে তখন মনে হবে যে তুমি এই বিষয়গুলো পড়ছো। তোমরা যখন হচ্ছে এখান থেকে পাশ করে যাবে, তখন যখন কোচিং করবা তখন দেখবা যে এই বড় বড় যে ভাইয়ারা হচ্ছে ক্লাস নিয়ে থাকে, মানে মেডিকেলের ভাইয়ারা, ওনারা কিন্তু দাগিয়ে পড়ায় এবং কিওয়ার্ডগুলো সাধারণত দাগিয়ে পড়ায়। এই জন্য তোমরা অবশ্যই কী করবা, দাগিয়ে পড়বে। এখন কথা হচ্ছে স্যার মোটামুটি তো সহজই ছিল, তাহলে তো হতেই পারে, কিন্তু অবশ্যই মনে রাখবে যে মেডিকেলের ব্যাপারে কিছুটা সহজ, আবার অনেকটা হচ্ছে কঠিন। সহজটা বলবো এরকম, তোমার এসএসসি এবং ইন্টারের হচ্ছে 9 পয়েন্ট থাকলে হয়ে যায়, এটা হচ্ছে সহজ। কিন্তু কঠিনের দিকটা যদি বলি, তাহলে মনে রাখবে জীবনের প্রথম পরীক্ষা, জীবনের শেষ পরীক্ষা। দ্বিতীয়ত কথা হচ্ছে, এমনি যেমন তোমরা এমসিকিউ পরীক্ষা দিয়ে থাকো, এমসিকিউ সাধারণত 25 যদি মার্কস থাকে তাহলে 25 মিনিটস হচ্ছে থাকে। কিন্তু মেডিকেলের ক্ষেত্রে তুমি যখন 100 মার্কসের পরীক্ষা দিবা
তখন কিন্তু তোমার 100 মিনিট তুমি সময় পাবে না, পাবে মাত্র হচ্ছে 60 মিনিট, মানে 60 মিনিট সময় পাবে। তার মানে খেয়াল করছো কি 40 মিনিট সময় কিন্তু তুমি পাচ্ছ না, এখানে একটা সমস্যা। দ্বিতীয় নম্বর সমস্যা, তোমার মনে রাখবে যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোতে আমি বলছি যে বিশেষ করে হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, জেনারেল নলেজ, এরা কিন্তু ধাপে ধাপে থাকবে না, মিক্সড থাকবে। বায়োলজি একটা আছে, তারপরে তোমার কেমিস্ট্রি থাকবে, তারপরে আবার ফিজিক্স থাকতে পারে, তারপরে জেনারেল নলেজ থাকতে পারে, এরকম হচ্ছে মিক্সড থাকবে। প্রতিনিয়ত তোমার ব্রেনের মধ্যে কী করবে, হিট করবে। এই কারণে তোমার হচ্ছে কী হবে, অনেক সময় ছুটে যেতে পারে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে নেগেটিভ মার্কস আছে প্রত্যেকটা এমসিকিউর জন্য, তোমার 0.25 কাটা যাবে। এখন তুমি বলবে স্যার 0.25 কোনো ব্যাপার না, কিন্তু একটু লক্ষ্য করে দেখো 0.25 বলে না বলে আমরা যদি 1.25 বলি তাহলে সহজ হবে, বা তোমার একটু মাথার মধ্যে কাজ করবে। সেটা কেমন, একটু লক্ষ্য করে দেখো, যে প্রশ্নটা তুমি ভুল অ্যান্সার করছো তার মধ্যে কি হবে, একটা নাম্বার কাটা গেলে তোমার কিসের জন্য, তুমি তো ওটা ভুল অ্যান্সার দিছো, হ্যাঁ ভুল করেছো বা অ্যান্সার দিছো, ওটা নাম্বার পাও নাই, আর এই কারণে তোমার ওই 1 নাম্বার কাটা গেছে। আর অতিরিক্ত তুমি কি করছিলা, ভুল অ্যান্সার করছিলা, এই ভুল অ্যান্সার করার কারণে কি করছে 0.25 কাটা গেছে। তাহলে কত হলো, 1.25। ওকে, তাহলে মানে আমি এরকম বলতে যাচ্ছি, কেউ যদি 50টা অ্যান্সার করে আর 50টাই যদি হয় তাহলে 50 মার্ক পাবে। কিন্তু তুমি যদি হচ্ছে 60টা অ্যান্সার করো, তোমার যদি 40টা হয়, তখন কিন্তু তোমার নাম্বারটা কি হবে, কমে যাবে। আর এই কারণে আমরা বলে থাকি সাধারণত অতিরিক্ত কোনো অ্যান্সার না করাই বেটার। আশা করি তোমরা বুঝতে পারছো।